জি, ওকে, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। জি, শরীর কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহ কিছুটা সুস্থ, বাট এখন আসলে খুব একটা সুস্থ নেই, শরীর খুবই দুর্বল। জ্বর একটু কমেছে, but, আহ শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। ওকে, সো আমাকে দেখতে পাচ্ছেন কিনা? ঠিক আছে, সবাই বলছেন শরীর কেমন আছে। আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। তো ঠিক আছে, ভাবতেছি যে আবার আহ আপনাদের ক্লাস যদি না নিই, অনেকদিন হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে অনেক বেশি। তো এই জন্য একটু কষ্ট হলো, আপনাদের ক্লাসটা ইনশাল্লাহ নিয়ে নিই। ওকে, তো তাহলে আমরা একটু শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে আলোচনা করব বাক্য প্রকরণ নিয়ে। আগের থেকে নেটওয়ার্ক আমার মনে হয় যে অনেক ভালো, আমার মনে হয়। কারণটা হচ্ছে আমরা নেটওয়ার্কটা আমি অনেক করার জন্য ট্রাই করেছি, চেষ্টা করেছি যাতে করে নেটওয়ার্ক প্রবলেম আর না হয়। এই জন্য এখন অনেক আহ, মানে আগে যেই স্পিড ছিল এখন প্রায় 5 গুণ বেশি স্পিড আহ যুক্ত করেছি। তো আমার মনে হয় যে নেটওয়ার্ক এখন আজকে অনেক আগের থেকে অনেক ভালো পাওয়ার কথা। তবু আমাকে একটু জানাবেন। আচ্ছা, তো তাহলে আসেন আমরা একটু কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ক্লাসে। প্রথমত আমরা আলোচনা করবো আজকে বাক্য প্রকরণ নিয়ে। কি নিয়ে? বাক্য প্রকরণ নিয়ে, বা এটাকে আমরা বলতে পারি যে বাক্য তত্ত্ব। ঠিক আছে, বা এটা বাক্য প্রকরণ বলা হয়ে থাকে। বাক্য তত্ত্বের একটা আলোচ্য বিষয় মূলত এই অধ্যায়ে বিভিন্ন ধরনের বাক্য নিয়ে আমরা আলোচনা করব। এখন আহ গতানুগতিক না পড়ে আমরা একটু বোঝার জন্য ট্রাই করি। আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের বানানোর উপর বা প্রয়োগ অপপ্রয়োগের উপর কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। তার আগে আপনারা এই বইটা অনেকেই সংগ্রহ করেন নাই, এই বইটা একটু সংগ্রহ করবেন। কততম ক্লাস লিখে রাখলে ভালো হতো। অফলাইনে ক্লাস করবে তাদের জন্য বুঝতে সুবিধা। ভাইরে, কততম ক্লাস সবকিছুই আপডেট করে দেওয়া হয়। এটা বারবার বলি যে ল্যাপটপ থেকে আপনাদের ইয়েগুলো করা হয়। তো আমি ল্যাপটপে বাংলা লিখতে পারি না, মানে ল্যাপটপে তো বাংলা কিবোর্ড নাই। তো এই জন্য প্রবলেমটা হয়। তো এই জন্য আমি শুধু কোন রকম বাংলাতে লিখে দিই, টপিকের নামটা লিখে দিই। তো এগুলো পরে আবার আমি ঠিক করে দিই। এত এটা নিয়ে এত করার তো দরকার নেই। তো যেটা বলছিলাম, ভাই ডেঙ্গু চেক আপ করেছেন? কালকে করব। মানে জ্বর খুব কম, কিন্তু জ্বর আসলে ছাড়তেছে না, এই আসতেছে এই যাচ্ছে এরকম আর কি। তো যেটা বলছিলাম যে এই বইটা বানানোর জন্য, প্রয়োগ অপপ্রয়োগের জন্য, এই বইটা শুধু পরীক্ষার জন্য না, এটা আপনার সংগ্রহে থাকা ভালো, আপনার শুদ্ধ লেখার জন্য, ভাষাটাকে জানার জন্য, শুদ্ধ বানান জানার জন্য এই বইটা একটু সংগ্রহ করে রাখবেন। আর বানানের ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু এই 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 বইটা খুব দরকারি হবে। বানানের উপর, প্রয়োগ অপপ্রয়োগের উপর, শুদ্ধ হ্যাঁ উপর আহ ক্লাস হবে, এবং ক্লাসগুলো একটু করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাসগুলো করতে হলে এই বইটা হাতে রাখলে অনেক বেশি আপনাদের বেনিফিট হবে। আচ্ছা, তো আসেন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার ক্লাসে। অনেক শুকাই গেছেন। হ্যাঁ, অসুস্থ হলে তো একটু শুকাবই। আচ্ছা আসেন, তো এখন চলেন তাহলে শুরু করি। প্রথমত পরীক্ষাতে প্রশ্ন আসবে যে একটি সার্থক বাক্যের গুণ কয়টা। তো সার্থক বাক্য যদি হতে হয় তাহলে এই সার্থক বাক্যের গুণ তিনটা। সার্থক বাক্যের গুণ কয়টা? তিনটা। একটা সার্থক বাক্যের গুণ তিনটা। আচ্ছা, বইটার দাম কত? বইটার দাম হচ্ছে মাত্র 160 টাকা, আর কুরিয়ার চার্জ সহ টোটাল 200 টাকা। এই বইটা অর্ডার দিতে আমাকে নক দিলে লাভ হবে না, কারণ আমি কারো মেসেজ চেক করি না। আমাদের যে তানভীর স্যার পেজ আছে সেখানে বই অর্ডার নেওয়ার লোক আছে, সেখানে একটু যোগাযোগ করলে বইটা অর্ডার দিয়ে দিন। আচ্ছা, এখন তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সার্থক বাক্যের গুণ কয়টা, উত্তর হচ্ছে তিনটা। এক নাম্বার, এক নাম্বার কি? সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। দুই নাম্বার কি? আসক্তি। দুই নাম্বার আসক্তি। তিন নাম্বার যোগ্যতা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সার্থক বাক্যের গুণ কয়টা? তিনটা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা কি? মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না? ধরুন আমি কোন একটা কথা আপনার সামনে বললাম, বলার পর আপনার পরবর্তী আমি কি বলতে চাচ্ছি সেটা শোনার আগ্রহ জন্ম নিচ্ছে। এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। অর্থাৎ বক্তা যখন শ্রোতার কাছে পুরো বাক্যটা না বলে, যখন আংশিক বলে, আর শ্রোতা যখন পুরো বাক্যটা শোনার আগ্রহ জন্ম নেয়, ওটাকে বলা হয়, ওটা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন কেউ একজন আপনাকে বললো যে আমি তোমাকে, আমি তোমাকে, এটা বলে আর কিছু বললো না, যে আমি তোমাকে, এরপর ডট ডট ডট।
এই যে আমি তোমাকে, এরপর আর কিছু বললো না এইখানে। বাক্যের কোন দোষ দুষ্ট হয়েছে যদি পরীক্ষার প্রশ্ন আসে, উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে শ্রোতার আকাঙ্ক্ষা জন্ম নিবে এমন একটা বাক্য। আরো সহজ করে বললে, আকাঙ্ক্ষাটা এমন হবে যে বাক্যটা হবে অসমাপ্ত, মানে বাক্যটা শেষ হবে না। বাক্যটা কি হবে না, শেষ হবে না। আচ্ছা, একজন লিখেছেন আহ এরপর আসেন আসক্তি। এটা অনেকে আসক্তি লিখে, এটা কিন্তু ভুল। এখন আসক্তি মানে কি? আসক্তি মানে হচ্ছে যে বাক্যটা এলোমেলো যদি হয় তাহলে সেটা, তাহলে বাক্যটা যখন অসমাপ্ত হবে সেটা আকাঙ্ক্ষা। বাক্যটা যখন এলোমেলো হবে তখন সেখানে আসক্তির দোষে দুষ্ট হবে। যেমন আমি বললাম যে পড়ি আমি ওয়াক্ত 5 নামাজ। এখন দেখেন তো, পড়ি আমি ওয়াক্ত 5 নামাজ, এই বাক্যটার কি পদবিন্যাস ঠিক আছে? ঠিক নাই। তো বাক্যের যখন পদের বিন্যাস যখন ঠিক থাকবে না, কোনটার পর কোনটা বসবে, এই সিকোয়েন্সটা যখন ঠিক থাকবে না, তখন সেখানে আসক্তির দোষে দুষ্ট হয়। তখন সেখানে কি হয়? আসক্তির দোষে দুষ্ট হয়, ঠিক আছে? আসক্তির দোষে দুষ্ট হয়। তো এই হচ্ছে আসক্তি। 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে অসম্ভব বিষয়, যেটা বাস্তবে সম্ভব না। যেমন আমি লিখলাম যে হাতি আকাশে উড়ে। এখন হাতি আকাশে উড়ে, এটা কি বাস্তবে সম্ভব বলেন? না। আমি বললাম যে আহ পাখি ঘাস খায়, এটা কি সম্ভব? গরু ঘাস খায়। আমি বললাম যে আহ আহ গরু মাংস খায়, গরু মানুষের মাংস খায়, বাস্তবে এগুলো সম্ভব না। এইটাই বাক্য এগুলো যোগ্যতার গুণ। তাহলে আমি যদি বলি যে আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যটা যখন অসমাপ্ত হবে, আর আসক্তি হচ্ছে বাক্যটা এমন হবে যে কি হবে, এমন হবে যে বাক্যটা এলোমেলো হবে, আর যোগ্যতা হচ্ছে বাক্যটা অসম্ভব হবে। আমাকে একটু বলেন তো এই 3টা জিনিস কি ক্লিয়ার কিনা? আমাকে একটু বলেন তো এই 3টা জিনিস কি ক্লিয়ার কিনা? জি, বই কিনেছেন, বই কিনে পড়েন নাই এমনটা করার দরকার নাই। বই কিনবেন, বইটা পড়বেন, পড়লে টাকাটা সার্থক হবে, টাকাটা কাজে লাগবে। ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, আমি অসুস্থ ছিলাম 2 দিন ক্লাস নিই নাই, বাট আমি মানে আপনাদের সেট আপটাকে ঠিক করার জন্য 2 দিন কিন্তু কাজ করেছি। এই অসুস্থ শরীর নিয়ে আমি কিন্তু ওয়াইফাই যারা এদের সাথে যোগাযোগ করেছি তাদেরকে আনছি, ফাইবার বসাইছে, আরো সবকিছু আপডেট করার জন্য চেষ্টা করছি, লাইটিংটা আরো ইয়ে করার জন্য চেষ্টা করছি। এই জন্য আমার মনে হয় যে আজকের ক্লাসটা আহ মোটামুটি অনেক আগের ক্লাসগুলো থেকে অনেক আপডেট, মানে লাইটিং কোয়ালিটি বা সব দিক মিলে। আচ্ছা, এইবার এই যে যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আছে। তো এখন খাতায় লিখতে পারেন এইভাবে যে যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয় আদি। যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয় আদি। বিষয়া যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয় আদি, ঠিক আছে? যোগ্যতার সাথে বেশ কিছু বিষয়, মানে আরো সহজ করে বললে আহ বেশ কিছু বিষয়ে যোগ্যতার সাথে সম্পর্কিত রয়েছে। আচ্ছা, কি কি আসেন আমরা একটু দেখি। যেমন প্রথমত হচ্ছে বাহুল্য দোষ, 1 নাম্বার। তো বাহুল্য দোষটা কি? বাহুল্য দোষটা হচ্ছে যদি আপনি দেখেন যে কোন একটা জায়গাতে, ধরেন আপনি দেখলেন যে যেখানে একটা বহুবচন ব্যবহার করলে হয়ে যায়, সেখানে একাধিক বাহু মানে একাধিক বহুবচন ব্যবহার করলে সেখানে বাহুল্য দোষ হয়। যেমন আসেন আমি লিখলাম যে সকল আলেমগণ, এটা বাহুল্য দোষ হয়েছে, সকল আলেমগণ। এখন আপনি খেয়াল করে দেখেন সকল আলেমগণ, এখানে দেখেন এই আলেমগণ মানে কিন্তু সব আলেমকে বুঝায়, ঠিক আছে না? কিন্তু এর আগে আবার আমি যখন সকল যুক্ত করেছি তখন কিন্তু ভুল, অর্থাৎ সকল আলেম এতটুকু পর্যন্ত বললেই কিন্তু হয়ে যায়। অথবা আপনি যদি শুধু এটা বলেন আলেমগণ তাহলে হয়। তাহলে সকল আর গণ দুটো কিন্তু বহু বচন প্রকাশ করে, এই জন্য আপনি এই দুটোকে একসাথে ব্যবহার করলে সেটা বাহুল্য দোষ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? বাহুল্য দোষ হয়ে যায়। তাহলে বাহুল্য দোষের যে কনসেপ্ট সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নাম্বার 2, সেটা হচ্ছে বাগধারায় অর্থ পরিবর্তন। বাগধারায় অর্থ পরিবর্তন, অর্থ পরিবর্তন, পরিবর্তন। এখন একটা জিনিস খেয়াল করেন, বাগধারা অর্থ পরিবর্তনের কনসেপ্টটা কি? ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন যে বাগধারায় অর্থ পরিবর্তন এটার মানে কি। অর্থাৎ বিষয়টা এরকম যে একটা বাগধারা
যেই অর্থ দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ একটা বাগধারা যে অর্থ দেয় ওই শব্দটাই আপনাকে ব্যবহার করতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা আরো ভালো করে বুঝাই। ধরেন একটা শব্দ বললাম, শব্দটা হচ্ছে ধরেন অরণ্য রোধন। অরণ্য রোধন, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন তো, অরণ্য রোধন, এখানে এটার মানে কি? এই অরণ্য রোধন, এই বাগধারাটার অর্থ কি? নিঃসন্দেহে আমরা বলবো যে নিষ্ফল আবেদন। অরণ্য রোধন মানে কি? নিষ্ফল আবেদন। ওকে, অরণ্য রোধন মানে কি? নিষ্ফল আবেদন। এখন খেয়াল করেন, এখন অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন। আপনি বললেন ভাইয়া অরণ্য মানে তো বন, রোদন মানে তো কান্না বা ক্রন্দন। এখন আমি যদি বলি যে বনে কান্না বা বনে ক্রন্দন, ক্রন্দন মানে কান্না, বনে ক্রন্দন এটার মানেও নিষ্ফল আবেদন, বলেন তো হবে? অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন, কিন্তু বনে ক্রন্দন বা বনে কান্না এটার মানে কি নিষ্ফল আবেদন হবে? হবে না। তাহলে কেন হবে না? কারণ বাগধারা যেই শব্দ দিয়ে গঠিত হয়েছে ওই শব্দটাই আপনাকে ব্যবহার করতে হবে। এটা সমর্থক শব্দ, কাছাকাছি শব্দ দিয়ে কখনো একই মিনিং প্রকাশ করে না। আমাকে একটু বলেন তো এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছেন কিনা? ক্লাসগুলো একটা রুটিন পেলে ভালো। আপনাদেরকে সব ক্লাসেরই রুটিন দেওয়া হয়, আপনাদেরকে সব ক্লাসের রুটিন দেওয়া হয়, বাট আজকে হঠাৎ করে মনে হয়েছে আজকে যে ক্লাস নিতে পারবে এটা ভাবি নাই, মনে হয়েছে যে আজকে একটা ক্লাস নিতে পারবে, এই জন্য রুটিনটা, আমার শরীরের কন্ডিশনটা বুঝতে হবে আমাকে, হয়তো আমি কালকে আবার অসুস্থ হয়ে যেতে পারি, এখন আপনাদেরকে একটা রুটিন দিয়ে দিলাম, আমি আসলে ক্লাস নিতে পারবো না, তখন ঠিকই বলবেন যে আমি রুটিন দিয়ে ক্লাস নিই নাই। তো এই জন্য যেহেতু আজকে মনে হচ্ছে যে একটা ক্লাস নিতে পারবো, এই জন্য আপাতত আজকের ক্লাসটা ইয়ে দিয়ে দিচ্ছি। তাছাড়া অতীতে আপনাদের যতগুলো ক্লাস আছে সবগুলো আপনাদেরকে দুইটা তিনটা এক সপ্তাহ রুটিন করে করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কারক সমাসের উপর ক্লাস হবে না ভাই? হবে না কে বলছে ভাই? আমি বলছি সবকিছুর উপর হবে, আস্তে আস্তে, শেষ হোক না। এমন তো না যে কোর্স শেষ করে দিচ্ছি, মাত্র শুরু হয়েছে, এত হতাশ হওয়ার দরকার নাই তো। দুই নংটা বুঝি নাই। দুই নংটা হচ্ছে, আমি আবার বলছি অরণ্য রোদন এই বাগধারাটার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন, মানে যে আবেদন করলে কোনো লাভ নাই। এখন আপনি যদি বলেন ভাইয়া অরণ্য মানে বন, রোদন মানে কান্না, তাহলে বন, অরণ্য মানে রোদন, বন মানে কান্না, রোদন মানে কান্না, তাহলে বনে কান্না এটা মানে নিষ্ফল আবেদন, এটা হবে না। মানে বাগধারা যেই শব্দ দিয়ে গঠিত হয় ওই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন যোগ্যতার সাথে সম্পর্কিত 3 নাম্বার বিষয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে উপমার ভুল। উপমার ভুল। এখন উপমার ভুল এটা একটু খেয়াল করে দেখেন, মাঝে মধ্যে আমরা উপমা দিই, এই উপমাটা যখন দিই তখন সেটা আসলে উপমার ভুল হয়। আসেন আমরা একটু দেখি। যেমন আমি লিখলাম যে আমার হৃদয় মন্দিরে, হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, আশার বীজ উক্ত হলো। এখন একটু খেয়াল করেন, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। এখন দেখেন এখানে আমি এই হৃদয়ের সাথে উপমাটা দিচ্ছি হচ্ছে মন্দিরের। উপমা বলতে সাধারণত বোঝানো হয় তুলনা, তো আমি এই উপমাটা কিসের সাথে দিলাম? মন্দিরের সাথে দিলাম। এখন এখানে মন্দিরের সাথে যে উপমাটা দিয়েছি এটা কি আসলে বীজ, এটা কি মন্দিরের সাথে সম্পর্কিত? বীজ কি কখনো মন্দিরে হয়? আমরা বলেছি আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, কিন্তু এটা আসলে কখনো মন্দিরে হয় না। এটা কোথায় হয় বলেন তো? এটা হয়, বীজ হয় আপনার মাঠে হয়, জমিতে হয়, তাই না? তার মানে এটা আসলে মন্দিরের সাথে আমি উপমা দিয়েছি, কিন্তু বাস্তবে এটা আসলে সম্ভব না, এই জন্য এটা উপমার ভুল হয়েছে। পরীক্ষাতে এই বাক্যটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে এটা কিসের ভুল হয়েছে, উত্তর কি? এটা উপমার ভুল হয়েছে, ঠিক আছে? এটা কিসের ভুল হয়েছে? উপমার ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে মন্দির না হয়ে হতে পারতো আমার হৃদয় খেতে, আমার হৃদয় জমিতে, আমার হৃদয় মাঠে, তাহলে ঠিক ছিল, কারণ এগুলোতে বীজ উক্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের 3 নাম্বার। এরপর আসেন 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে দুর্বদ্ধতা। তো দুর্বদ্ধতা কি? দুর্বদ্ধতা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলো দুর্বদ্ধ শব্দ, এগুলো বাক্যে ব্যবহার করলে এগুলো যোগ্যতার সাথে সম্পর্কিত, দুর্বদ্ধতার গুণ হারায়। যেমন আশা, আমি বললাম যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ করেছো। এখন বাক্যে যদি কোনো দুর্বোধ্য শব্দ, অর্থাৎ যে শব্দগুলো সাধারণ অর্থে বোঝা যায় না, যে শব্দগুলো সাধারণ অর্থে চেনা যায় না, এই শব্দগুলো দুর্বোধ্যতার
প্রকাশ করে। তাহলে দেখেন, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছে, প্রপঞ্চ এটা কি সাবলীল শব্দ না দুর্বোধ্য শব্দ বলেন? দুর্বোধ্য শব্দ। প্রপঞ্চ এটার অর্থ আমরা কয়জনে জানি? আসলে প্রপঞ্চের অর্থ হচ্ছে ছলনা। কি? ছলনা। এজন্য এইটা দুর্বোধ্যতার ভেতরে পড়ে গেছে। তাহলে 4 নম্বর পয়েন্টটা দুর্বোধ্যতা, এটা বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হবেই না, কোনো সমস্যা হবে না, আপনার নেটওয়ার্কের সমস্যা। আপনারা বলেন, নেটওয়ার্কের কোনো সমস্যা আছে? কারণ আমি তো এখানে দেখতেছি, আমার ল্যাপটপে তো সব দেখা যাচ্ছে ভাই। নেটওয়ার্কের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিছু ক্লাসের পিডিএফ পাওয়া যায়নি, ব্যাকরণের সবগুলো ক্লাসের আমরা পিডিএফ আগেই দিয়ে দিয়েছি, যদিও দেখতে হবে যদি না ইয়ে হয়। ভাই এমন হঠাৎ করে ক্লাস নিলে আমরা কিভাবে সংযুক্ত হবো? এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি যে হঠাৎ করে কেন। এখন তার মানে আপনাদের আসলে আজকে ক্লাসটা না নেওয়াই উচিত ছিল। মানে ক্লাস নিলে যদি সুনামের থেকে যদি দুর্নাম হয়, তাহলে ক্লাস না নেওয়াই ভালো। তাহলে 5 দিন আমি সুস্থ হই, 1 সপ্তাহ পরে ক্লাস নিলে তখন ভালো হতো। আমার তো দরকার ছিল না অসুস্থ শরীর নিয়ে এসে আপনার কথা শোনার জন্য। ক্লাস নিব, আবার আপনার কথাও শুনবো, তাই না? দরকার কি? কিছু কিছু মানুষ আছে মানে ক্লাসে ঢুকে পুরো ক্লাসটা করবে না, হুট করে যদি কোনো কারণে ব্যতিক্রম কখনো হয় ক্লাসে কোনো জিনিস, সেটা আমি ক্লাসে আগেই ক্লিয়ার করে দিই। আজকে বলে দেওয়া হয়েছে, বিকেলেই বলে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো আসেন, এইটা আমাদের মোটামুটি ক্লিয়ার। হুম। আচ্ছা, এরপর আসেন 5 নাম্বার, রীতি সিদ্ধ অর্থবাচকতা। অর্থবাচকতা, রীতি সিদ্ধ অর্থবাচকতা জিনিসটা আপনি বুঝছেন? নজরুলের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, ক্যাপশনে অ্যাড করে দেওয়া আছে। আচ্ছা, তো রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি? কিছু কিছু শব্দ দুইটা অর্থ দেয়, একটা ব্যুৎপত্তিগত অর্থ আর একটা নর্মাল রীতিসিদ্ধ অর্থ। আমাদেরকে সবসময় রীতিসিদ্ধ অর্থটা গ্রহণ করতে হবে। যেমন আমরা দরখাস্তে লিখি না, আমি আপনার একান্ত বাদিত ছাত্র। এই যে বাদিত, এটা দুইটা অর্থ। এটার প্রকৃতিপক্ষ অর্থ কি? বাদ যোগ ইত। এই বাদ যোগ ইত এটার মানে কি জানেন? বাদ যোগ ইত এটার মানে হচ্ছে বাধাপ্রাপ্ত। এটার মানে কি? বাধাপ্রাপ্ত। এখন আমার এই বাদিত শব্দের রীতিসিদ্ধ মানে প্রচলিত অর্থ কি? অনুগ্রহিত বা অনুগত। আমি আপনার একান্ত বাদিত ছাত্র মানে কি? একান্ত অনুগত ছাত্র। তাহলে এখন কেউ যদি বাদিত শব্দটাকে রীতিসিদ্ধ অর্থ ব্যবহার না করে ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহার করে, তাহলে সেটা রীতিসিদ্ধ অর্থবাচকতা হবে। যেমন আমি বললাম, আমি পুলিশ দ্বারা পুলিশ দ্বারা বাধিত হয়েছি। তাহলে আমি পুলিশ দ্বারা বাধিত হয়েছি, বলেন তো এই বাক্যটা কি ঠিক আছে? বলেন তো এই বাক্যটা কি ঠিক আছে? আমাকে একটু বলেন তো, যে এই বাক্যটা কি ঠিক আছে? আমি পুলিশ দ্বারা বাধিত হয়েছি। আপনার কি মনে হয় যে এই বাক্যটা ঠিক আছে কিনা? এই বাক্যটা ঠিক আছে না? এই বাক্যটা ঠিক নাই। কেন ঠিক নাই? আমি পুলিশ দ্বারা বাধিত হয়েছি, এই বাধিত হয়েছি এখানে, বাধিত হয়েছে এটার বলতে বোঝাচ্ছে মানে আমি পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছি। এখন বাধাপ্রাপ্ত অর্থে কখনোই বাধিত লেখা যাবে না, কারণ বাধিত শব্দের রীতিসিদ্ধ অর্থ হচ্ছে অনুগত। কি বলেন? অনুগত। ঠিক আছে, ভুল। তো এটা রীতিসিদ্ধ অর্থবাচকতা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন সর্বশেষ 6 নাম্বার পয়েন্ট। অনেক ডিটেলসে পড়াচ্ছি, এগুলো সাধারণত আপনাদেরকে পড়ানো হবে না, আমি খুব প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াচ্ছি। সর্বশেষ সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। কি দোষ? গুরুচণ্ডালী দোষ। এখন গুরুচণ্ডালী দোষটা আগে একটু বুঝেন। খুব সিম্পল সাবলীল কথাবার্তা আমি আপনাদেরকে বলি, আপনারা 3টা শব্দ মনে রাখেন। প্রথমত হচ্ছে গরুর গাড়ি। গরুর গাড়ি, এটা শুদ্ধ, অর্থাৎ এখন যেগুলো লিখতেছি এটা শুদ্ধ। শবদাহ, এটা শুদ্ধ। মরা পোড়া, এটা শুদ্ধ। মনে রাখবেন এই 3টা শব্দের যদি কখনো পরিবর্তন দেখেন, তার মানে সেটা 100% সেটা গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আচ্ছা বলেন তো, আমি লিখলাম যে গরুর শকট, এবার বলেন তো গরুর শকট,
এখানে কোন ধরনের ভুল আছে বলেন? পরীক্ষাতে প্রশ্ন এলো গরুর শকট, এখানে কোন ধরনের ভুল আছে বলেন তো? গরুর শকট এখানে কোন ধরনের ভুল আছে বলেন? ভাই লেখা আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। মানে কি আমি কি আরো সুন্দর করে লিখবো? না, এখানে লেখা না বোঝার তো কিছু নাই ভাই। আপনারা তো প্রাইমারি স্কুলের পোলা পাইন না যে সুন্দর করে লিখলে বুঝবেন, নাইলে বুঝবেন না। ঠিক আছে, গুড। তাহলে এখানে গরুর চন্ডালী দোষ দুষ্ট, এটা আসলে হবে গরুর গাড়ি। তেমনি ভাবে যদি বলি যে শবপোড়া, তাহলে এটাও ভুল, বুঝছেন? তেমনি ভাবে যদি বলি যে মরা দাহ, এটাও ভুল। অর্থাৎ এই তিনটা শব্দ আপনি মনে রাখবেন, গরুর গাড়ি, শবদাহ, মরা পোড়া, এই তিনটে শব্দ পরিবর্তন হইলে বুঝবেন যে এটা গরুর চন্ডালী দোষ। তো এই হচ্ছে 6টা বিষয় যোগ্যতার সাথে সম্পর্কিত। এবার আসলে আমরা কিছু প্রিভিয়াস, কিছু চাকরি পরীক্ষার, বিশ্ববিদ্যালয়ে আসা কিছু প্রশ্ন আমরা একটু সলভ করি। সেই প্রশ্নটা সলভ করি, এটা একই সাথে বিসিএস আসছে, বিসিএস এর প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে এরকম, বাক্যে 3টি গুণ কি কি? তো কোনটা সঠিক উত্তর বলে আপনার কাছে মনে হয়? সবাই একটু উত্তর করেন। বাক্যের 3টি গুণ কি কি? গুড, ভেরি গুড। তো মনে আছে আপনাদের, আমি কিন্তু বলেছিলাম, পড়াইছিলাম, কি মনে আছে বলেন তো? বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি না, এটা হবে আসক্তি, তার মানে এটা বাদ। আসক্তি, যোগ্যতা, এইটা ঠিক আছে। আর এখানে উদ্দেশ্য বিধি, এগুলো তো বাক্যের গুণ না, তার মানে এখানে সঠিক উত্তর কি? খ। ফাইন, ভেরি গুড। আসেন আমরা একটু দেখি দশম বিসিএস আসা প্রশ্ন, যে গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি? অর্থাৎ বলছে যে, ওই যে দেখেন একটু আগে পড়ছি যে কোনটার ভিতরে গুরুচণ্ডালী দোষ নাই, কোনটার মধ্যে গুরুচণ্ডালী দোষ নাই। তো প্রথম যেটা, সেটা কি? সেটা হচ্ছে শবপোড়া, এরপর হচ্ছে মরা দেহ, এরপর হচ্ছে শবদাহ, এরপর হচ্ছে শব মরা। তো সবগুলো দেখে অনেকটা সিমিলার মনে হয়, আমাকে একটু বলেন যে কোনটা এখানে দোষ মুক্ত, অর্থাৎ কোনটা শুদ্ধ? গুড, ভেরি গুড। উত্তর কি হবে? শবদাহ। ঠিক আছে, বাকি সবগুলোতে ভুল আছে, একটু আগে আমরা পড়েছি। এরপর আসলে এই প্রশ্নটা সলভ করুন। অরণ্য রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হারালো? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, উদ্দেশ্য। সবগুলো কিন্তু আমরা পড়ে এসেছি, অর্থাৎ আমাদের পড়ার বাহিরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আমরা বুঝতে পেরেছি এগুলো যোগ্যতার সাথে সম্পর্কিত বিষয়, ঠিক আছে। এটা বাগধারায় অর্থ পরিবর্তন, তার মানে এটা যোগ্যতার সাথে সংশ্লিষ্ট বিষয়, উত্তর সি। আচ্ছা ফাইন। এইবার আসেন আমরা একটু দেখি, এই প্রশ্নটা একটু সলভ করি, যে শবপরা শব্দটি কি দোষ দেখা যায়? শবপরা শব্দটির মাঝে আপনি কি দোষ দেখতে পাচ্ছেন? শবপরা শব্দটির কি দোষ দেখা যায়? আচ্ছা, তাহলে এটা খুবই সিম্পল। এটা গুরু চন্ডালী, ঠিক আছে। আচ্ছা আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা সলভ করি। বাক্যের পদগুলো যথাস্থানে স্থাপন করাকে কি বলে? পদক্রম, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো উত্তর করেন। ওকে, ভেরি গুড। অনেকে এটার উত্তর করেছেন পদক্রম। আসলে পদক্রমটা আমাদের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় না, তার মানে বাদ। তো এটা হচ্ছে কি? আসক্তি। মনে আছে যে এলোমেলো বাক্য হলো সেটাকে আমরা আসক্তি বলি। আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন সলভ করি। আগেই সন্ধ্যা, আজ সময় নেমেছে, বাক্যে কোন বৈশিষ্ট্য এখানে নেই? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাগধারা, বলেন। দ্রুত সলভ করেন।
ভেরি গুড, আপনাদের উত্তরগুলো সঠিক হচ্ছে এবং খুব চমৎকার হচ্ছে। আচ্ছা, তার মানে এটা নিশ্চিত এটা আসক্তি হবে। আচ্ছা, এইবার আসেন আমরা এটা একটু দেখি, একটা সার্থক বাক্যের গুণ কয়টা, কয়টা থাকা আবশ্যক, এটা আমরা জানি তিনটা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাক্য রিলেটেড যে কথাবার্তা। আমার মনে হয় যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমাকে একটু বলেন তো যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, অর্থাৎ সার্থক বাক্যের তিনটা গুণ একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এইবার আমাকে তাহলে একটু বলেন এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার কিনা, বলেন। বলেন ক্লিয়ার কিনা। ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন আমরা পড়বো গঠনগত ভাবে আমরা বাক্যকে তিন ভাগে ভাগ করি। গঠনগত ভাবে বাক্য কয় ভাগে ভাগ করি? তিন ভাগে ভাগ করি। ঠিক আছে। এক, সরল বাক্য। দুই, জটিল বাক্য। এই জটিল বাক্যের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র বাক্য। যেটা জটিল বাক্য সেটা মিশ্র বাক্য। তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তো আমাদের গঠনগত ভাবে বাক্য দুর্বোধ্যতা, আরেকবার দুর্বোধ্যতা মানে হচ্ছে মানে এমন শব্দ যে শব্দটা প্রচলিত না, বাক্যে এমন শব্দ ব্যবহার করা, যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এখন প্রপঞ্চ শব্দটা তো প্রচলিত না, এই জন্য এটা দুর্বোধ্যতা। তো গঠনগত ভাবে বাক্য তিন প্রকার: সরল, জটিল, মিশ্র এবং যৌগিক বাক্য। ফাইন, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা আজকে দেখবো সেটা হচ্ছে, সহজ করে আপনাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে প্রথমত আমরা একটু সরল বাক্য একটু চিনবো। তো সরল বাক্য আপনি কিভাবে বুঝবেন? সরল বাক্য বুঝার আগে আপনাকে একটু দুইটা ক্রিয়া সম্পর্কে একটু জেনে নিতে হবে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটা ক্রিয়া হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তো এখন এই সমাপিকা ক্রিয়াটা কি? অর্থাৎ যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব সমাপ্ত হয় বা শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া, আর যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় না সেটা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে। এখন আসেন যে আপনাদেরকে দুটো উদাহরণ তাহলে আপনারাই বুঝতে পারবেন। ধরেন আমি বললাম যে আমি ভাত খেয়ে, এখন এই ক্রিয়াটা দ্বারা কি মনের ভাব প্রকাশ হচ্ছে? না, হচ্ছে না। তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাবো, এই খাবো ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হয়, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। আবার দেখেন আমি বললাম যে তুমি যেতে, এখন এই যেতে ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব সমাপ্ত হচ্ছে না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু যখনই আমি বলবো আমি যাব, আমি যাব, তখন এটা সমাপিকা ক্রিয়া। তখন এটা কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় না সেটা অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া। এবার আপনাদেরকে আমি একটু বলি, বলেন তো আমি যদি বলি যে আমি বললাম যে চলতে, এটা কেমন ক্রিয়া? সমাপিকা না অসমাপিকা বলেন তো? চলতে, আকাঙ্ক্ষা সমাপিকা ক্রিয়া কি এক জিনিস ভাই? আকাঙ্ক্ষা সমাপিকা ক্রিয়া এক জিনিস কই কই, আকাশ কই, পাতাল আর ডিফারেন্ট জিনিস। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের একটা গুণ, আর ক্রিয়া তো আলাদা জিনিস। আচ্ছা, তো এখন এটা কি? এটা অসমাপিকা ক্রিয়া, কারণ আমি বললাম যে চলতে দ্বারা আসলে কখনো মনের ভাব প্রকাশ হয় না। তো এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই যে আমাদের যে সমাপিকা সরল বাক্যটা হবে, এই সরল বাক্যে সবসময় একটা, মনে রাখবেন যে সরল বাক্যে সবসময় একটা সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্যে কি থাকবে? একটা সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা। এখন বাক্য যত বড়ই হোক, যত যাই থাকুক, এগুলো কিচ্ছু আমি দেখবো না, আমাকে দেখতে হবে যে একটা সমাপিকা ক্রিয়া আছে কিনা। যদি আমি দেখি
একটা সমাপিকা ক্রিয়া আছে, তাহলে কোনো ডাউট নাই ওটা একটা সরল বাক্য। কি বাক্য? ওটা একটা সরল বাক্য। তো তাহলে আসেন আমরা একটু দেখি, উদাহরণটা দেখি। যেমন আমি দেখলাম যে পাখিগুলো নীল আকাশে উড়ছে, পাখিগুলো নীল আকাশে উড়ছে, পাখিগুলো নীল আকাশে উড়ছে। এখন দেখেন এই বাক্যে পাখিগুলো, নীল, আকাশ কোনোটাই কিন্তু সমাপিকা ক্রিয়া না, কিন্তু উড়ছে এটা একটা সমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যে সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। তার মানে এটা একটা সরল বাক্য। প্রচলিত গাইড বইগুলোতে আপনি দেখবেন যেখানে একটা কর্তা, একটা কর্ম, একটা উদ্দেশ্য, একটা বিধেয়, কিছুই দরকার নেই, আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে এটা একটা সরল বাক্য। একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য। আচ্ছা, তো এইটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন আমি লিখলাম যে শিক্ষক আমাদের উপদেশ দেন, শিক্ষক আমাদের উপদেশ দেন। ফাইন। তাহলে এইবার আপনি খেয়াল করে দেখেন শিক্ষক আমাদের উপদেশ দেন। এখন উপদেশ দেন, এখানে একটাই সমাপিকা ক্রিয়া, সেটা কি? সেটা হচ্ছে দেন, তার মানে এটা সরল বাক্য। এছাড়া দেখেন বাকি কোনোটাই কিন্তু ক্রিয়া না, তার মানে এটা সরল বাক্য। এগুলো বাংলা বিদ্যা বইটা আছে, বাংলা বিদ্যা বই বলে তো কোনো বই নাই, বানান বিদ্যা একটা বই আছে, বানান বিদ্যা বইতে এগুলো নাই, বানান বিদ্যা বইতে শুধু বানান নিয়ে আলোচনা। আচ্ছা, এইবার তাহলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত জিনিসটা বোঝা গেছে। এবার আসলে আরেকটা বাক্য দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আমি বললাম তুমি ভালো মানুষ হলে আমি সুপারিশ করতাম, সুপারিশ করতাম। ওকে, এই বাক্যটা আপনি একটু ভালো করে বুঝেন। তুমি ভালো মানুষ হলে, এ হলে এটা কিন্তু একটা ক্রিয়া, করতাম এটা একটা ক্রিয়া। এখন এখানে ক্রিয়া কিন্তু একই সাথে দুইটা, কিন্তু মনে রাখবেন দুইটা ক্রিয়া হলেও করতাম যে ক্রিয়াটা আছে এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, হলেও এটা অসমাপিকা ক্রিয়া। এখন অসমাপিকা ক্রিয়া থাক না থাক এগুলো আমাদের দেখতে হবে না, আমাদেরকে দেখতে হবে যে একটা সমাপিকা ক্রিয়া আছে কিনা। যেহেতু এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে এটা সরল বাক্য। এটা কি বাক্য? এটা সরল বাক্য। আর উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি যে আমি আমি বললাম যে রহিম পড়লে ভালো পারে। তাহলে দেখেন রহিম পড়লে ভালো পারে, এই যে বাক্যটা আমি যে লিখলাম, এই বাক্যের ভিতরে দেখেন পড়লে এটা কিন্তু একটা ক্রিয়া, পারে এটাও একটা ক্রিয়া, কিন্তু পড়লে এটা অসমাপিক ক্রিয়া, আর পারে এটা সমাপিক ক্রিয়া। পড়লে অসমাপিক ক্রিয়া, পারে সমাপিক ক্রিয়া। এই যে অসমাপিক ক্রিয়া আর সমাপিক ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া আছে, একটা সমাপিকা ক্রিয়া আছে। তো যেহেতু আমাকে দেখতে হবে যে সমাপিকা ক্রিয়া আছে নাকি, যেহেতু একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে কোনো কথা নাই, এটা সরল বাক্য। কি বাক্য? এটা সরল বাক্য। ঠিক আছে, এখন অসমাপিকা ক্রিয়া একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, এগুলো আমরা দেখার দরকার নাই, একাধিকও থাকতে পারে। যেমন আসেন আমি লিখলাম যে আমি, খেয়াল করেন, আমি সিঁড়ি বেয়ে উঠতে তাকে দেখতে পেয়ে কথা বলতে হ্যাঁ পারিনি। এখন দেখেন আমি সিঁড়ি বেয়ে, এটা একটা ক্রিয়া, উঠতে একটা ক্রিয়া, দেখতে একটা ক্রিয়া, পেয়ে একটা ক্রিয়া, বলতে একটা ক্রিয়া, পারিনি এটা একটা ক্রিয়া। কিন্তু দেখেন কেবল এই পারিনি এইটি দ্বারাই কিন্তু মনের ভাব প্রকাশিত হয়, এটি ছাড়া কোনো ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশিত হয় না। তাহলে এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কয়টা? পাঁচটা। আর সমাপিকা ক্রিয়া কয়টা? একটা। তাহলে ভাই যেহেতু একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য। দেখেন কত বড় বাক্য, কিন্তু এটা কি বাক্য? সরল বাক্য। তাহলে সরল বাক্যের মেইন কথাটা আমি কি বুঝাতে চাইলাম? বুঝাতে চাইলাম এটা যে একটা বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, একটা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, অথবা কোনো অসমাপিকা ক্রিয়া নাও থাকতে পারে, কিন্তু যখন দেখবো যে সমাপিকা ক্রিয়া একটা, তার মানে সেটা নিঃসন্দেহে সেটা একটা সরল বাক্য। স্যার অসমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো? ওই যে বললাম, এটা তো প্রথমেই ক্লিয়ার করেছি, কারণ এই প্রশ্নটা করবেন, যাতে না করেন এই জন্য প্রথমে ক্লিয়ার করেছি, যে ক্রিয়া দ্বারা মনের ভাব প্রকাশিত হয়।
তো দেখেন, আপনি ক্রিয়ার আগে আমি শব্দটা আনেন, দেখেন মিনিংফুল হয় কিনা। মিনিংফুল হলে সমাপিকা ক্রিয়া। আমি বললাম আমি বে, হয় না। আমি উঠতে, হয় না। কিন্তু দেখেন আমি পারিনি, এটা দ্বারা কিন্তু মনোভাব প্রকাশ হয়। এই জন্য আমি পারিনি, এই যে পারিনিটা আছে, এটা সমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। আমি দেখতে, মনের ভাব প্রকাশ হয় না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। আমি পারিনি, এটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হয়, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। এখন মাঝে মধ্যে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া উজ্জ্বল থাকতে পারে, তবে এরকম হতে পারে, যেমন আমি লিখলাম যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এখন দেখেন সুশিক্ষা জাতির মেরুদণ্ড, এই বাক্যে কিন্তু কোনো ক্রিয়াই নাই, কিন্তু কোনো ক্রিয়া নাই, তবু এটা কেমন বাক্য হবে? এটা সরল বাক্য হবে। অ্যাকচুয়ালি বাক্যটা হচ্ছে এরকম যে সুশিক্ষা হয় জাতির মেরুদণ্ড, এই হয় ক্রিয়াটা এখানে কিন্তু উজ্জ্ব আছে, হয় ক্রিয়াটা এখানে উজ্জ্ব আছে। তাহলে এইবার আপনারা বলুন তো, ধরেন আমি বললাম যে বাবা এখন বাড়িতে। এই যে আমি বললাম বাবা এখন বাড়িতে, এটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে, কিন্তু এখানে কোনো ক্রিয়া দেখা যাচ্ছে না। কিন্তু এটা কোন বাক্য হতে পারে বলেন তো? এটা কি সরল বাক্য হতে পারে? হ্যাঁ, এটাও সরল বাক্য হতে পারে। বাবা এখন বাড়িতে আছে বা আছেন, এই আছে, এই ক্রিয়াটা কিন্তু এখানে উজ্জ্ব আছে। তো মাঝে মধ্যে বাক্য মিনিং প্রকাশ করে, কিন্তু একটা ক্রিয়া থাকে যেই ক্রিয়াটা বাক্যে উজ্জ্ব থাকে, এবং উজ্জ্ব যখন থাকে, উজ্জ্ব থাকলেও সেটা কিন্তু সরল বাক্য, কারণ ওই সমাপিকা ক্রিয়া একটাই থাকে, সেটা ডিরেক্টলি থাক কিংবা সেটা উজ্জ্ব থাক, সেটা ডিরেক্টলি থাক কিংবা সেটা উজ্জ্ব থাক। এইবার আমাকে একটু বলেন তো যে সরল বাক্যের মেইন থিমটা কি মানে বুঝতে পেরেছেন? সরল বাক্য থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পারবেন? একটা কথা ভাই, কথা হচ্ছে কি, যেই বাক্যটা দ্বারা, যেই বাক্যে একটা কেবল সমাপিকা ক্রিয়া থাকে সেটা সরল বাক্য, যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা কি? সরল বাক্য। ওকে, বুঝছেন? জি, ওকে ফাইন, সবাই ক্লিয়ার। তো আসেন তাহলে এইবার আমরা একটু দেখি যে সরল বাক্য থেকে কি কি ধরনের আমাদের পরীক্ষাতে প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলো একটু সলভে চলে যাই। তো আসেন আমরা একটু দেখি, এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে কি বলে? আপনারা একটু দেখেন, একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া। তো যেহেতু বলে দিয়েছে যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, সুতরাং কোনো কথা হবে না, এটা কি? এটা সরল বাক্য। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন আমরা একটু দেখি বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র। আপনাদের মনে আছে শেষের দিকে আমি এরকম দুইটা বাক্য আপনাদেরকে সলভ করাইছিলাম একটু আগে। বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এখানে কোনো ক্রিয়া নাই, কিন্তু একটা ক্রিয়া উজ্জ্ব আছে। বলেন তো সেই কোন ক্রিয়াটা? বিদ্যান লোক হয় সকলের শ্রদ্ধার পাত্র। ইংরেজিতে যেমন ইজ ভার্বটা থাকে না, ইজ ভার্বটা বাংলাতে মাঝে মধ্যে উজ্জ্ব থাকে, যেমন আমার নাম তানভীর, এটা কিন্তু একটা বাক্য, কিন্তু এখানে ক্রিয়াটা উজ্জ্ব আছে, আমার নাম হয় তানভীর। তার মানে নিঃসন্দেহে এটা কি বাক্য? এটা সরল বাক্য। ওকে, এরপর আসেন সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তো এইটা কেমন বাক্য একটু খেয়াল করে দেখেন, সকল অহংকার হে আমার ডুবাও। এখন এইটা দ্বারা কি? ডুবাও এটা একটা ক্রিয়া, কিন্তু এটা দ্বারা কি মনোভাব প্রকাশ হয়? ওই যে বললাম আমি দিয়ে দেখেন, আমি ডুবাও, এটা কিছু হয় না। আমি ডুবাই, ডুবাই বললে তখন সমাপিকা ক্রিয়া, তো ডুবাও হয় না। চোখের জলে মানে, ধরেন আমি বললাম যে সকল আমার ডুবাও। এখন এখানে এই বাক্যটা যেহেতু মিনিং প্রকাশ করে, তার মানে এটা সরল বাক্য হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যে ডুবাওটা আছে, ডুবাওটা এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া হিসাবে কাজ করেছে, কারণ এই ডুবাও ক্রিয়া দ্বারা কিন্তু মনোভাব প্রকাশিত হচ্ছে। আমি যদি বলি যে ডুবিয়ে, ডুবিয়ে, এই ডুবিয়ে এটা দ্বারা কিন্তু মনোভাব প্রকাশিত হয় না। যেমন আমি তোমাকে ডুবিয়ে, হয় না, মানে ডুবে বলতে পানির মধ্যে ইয়ে করে, তার মানে এটা নিঃসন্দেহে সরল বাক্য। এইবার আসলে এটা একটু দেখি যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। দেখেন এই ধরনের বাক্যগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। এখন এখানে কিন্তু কোনো ক্রিয়াই নাই, এখন ক্রিয়া দিয়ে আইডেন্টিফাই করবেন যখন দেখবেন যে ক্রিয়া নাই, কিন্তু বাক্যটা দেখেন কত সুন্দর মিনিং প্রকাশ করতেছে, তাই না? খুব সুন্দর মিনিং প্রকাশ করতেছে। তার মানে যেহেতু এটা সুন্দর মিনিং প্রকাশ করতে, তার মানে এখানে ক্রিয়াটা উজ্জ্বল আছে। সুশিক্ষিত লোক মাত্রই হয় স্বশিক্ষিত, হয় ক্রিয়াটা এখানে উজ্জ্বল, তার মানে এটা সরল বাক্য। কথা কি ক্লিয়ার?
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে সরল বাক্যের যে কনসেপ্ট, আমার মনে হয় যে সরল বাক্যের যে কনসেপ্ট এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমাদের বাক্য প্রকরণের উপর ক্লাস হবে সাধারণত দুইটা। আজকের ক্লাসে আমরা শিখলাম সার্থক বাক্যের গুণ কয়টা ও কি কি, এবং শিখলাম সরল বাক্য। পরের ক্লাসে আমরা শিখবো জটিল, যৌগিক এবং অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ এবং বাক্য রূপান্তর। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব, যেহেতু আমরা দুই ভাগে ক্লাসটা ভাগ করেছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাতে পারেন। আমরা আস্তে আস্তে পড়ি, কারণ দেখেন আমি আপনাদেরকে চাইলে অনেক জায়গাতে, সব জায়গাতে দেখবেন এক টপিক মানে 3-4টা টপিকের উপর একটা ক্লাস। কোচিং যখন করবেন তখন দেখবেন যে লেকচার শিটে এক ক্লাসে 5-6টা টপিক থাকে। আমরা একটা টপিকের উপর একাধিক ক্লাস করবো, কারণ আমরা একবার শিখবো, আমরা একবার শিখবো। ঠিক আছে, তো আজকে যেভাবে সরল বাক্য ক্লিয়ার হয়েছে, কথা দিচ্ছি পরের ক্লাসটা করেন জটিল যৌগিক বাক্য এভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের পরীক্ষাগুলো নিব, আরো কয়েকটা ক্লাস হোক, এবং দোয়া করতেন যাতে আমি যাতে সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ। শরীরটা আসলে খুব বেশি ভালো না, এখন আসলে খুব মানে জ্বর জ্বর মনে হচ্ছে, তবুও ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। দোয়া, আপনাদের দোয়ায় রাখবেন, প্রার্থনায় রাখবেন। স্যার যদি ক্রিয়া উজ্জ্ব থাকে, যদি ক্রিয়া উজ্জ্ব থাকে তাহলে দেখতে হবে সেটা মিনিং প্রকাশ করে কিনা। ঠিক আছে, সাধারণত উজ্জ্ব থাকা ক্রিয়াগুলো সরল বাক্যই হয়, এবং উজ্জ্ব থাকলে সেটা মিনিং প্রকাশ করে, তার মানে সেখানে একটা ক্রিয়া উজ্জ্ব আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।